রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ, জানালেন অ্যান্টোনিও গুতেরেস। বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে অপপ্রচার রুখতে সহায়তা চাইলেন ডক্টর ইউনুস। We need your support, particularly on one thing: misinformation. Very dramatic financial crisis in relation to the support to the Rohingya community. জাতিসংঘ মহাসচিবের সাথে এক টেবিলে রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নির্বাচনের আগে ভোট কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি, মৌলিক পরিবর্তনের কথা বলল এনসিপি। আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। আসিয়া ধর্ষণে মূল অভিযুক্ত হিটু শেখের স্বীকারোক্তি। দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় বাড়ছে ধর্ষণ নিপীড়ন, মাগুরায় বললেন জামায়াত আমির। ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি দেয়া ছোট সাজ্জাদ গ্রেপ্তার। ঢাকার একটি শপিং মল থেকে ধরা হয়েছে আলোচিত এই সন্ত্রাসীকে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না, অপতথ্য দিয়ে অনেকেই দেশের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে। এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকায় তার সৌজন্যে ইফতার এবং আর্লি ডিনার সেশন। বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্টোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের যৌথ সংবাদ সম্মেলনের পর ইফতার ও আর্লি ডিনার সেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, মহাসচিবের আগমনে এখনই বাংলাদেশে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। একই সাথে রোহিঙ্গা ক্যাম্প সফর করায় শরণার্থীরা তাকে দেবদূত হিসেবে গণ্য করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, রোহিঙ্গারা নিজ মাতৃভূমিতে গুতেরেসের সাথে আগামী ঈদ করতে চায়। তাদের চাওয়াকে বাস্তবে রূপ দিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। They even mention a date when they want to go back. They want to invite you back home next year, not this Eid, next Eid, 1 year later, to celebrate Eid with them in their homes, in their places where they live, so that show you they are not burden on this world. অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে দুর্বার গতিতে। তবে এই অগ্রযাত্রা অনেকেরই পছন্দ না হয় অপতথ্যের আশ্রয় নিয়ে দেশের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে। তাই অপতথ্যজনিত যে কোনো ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষার জন্য জাতিসংঘ মহাসচিবের সাহায্য কামনা করেন প্রধান উপদেষ্টা। And we need your blessing, we need your support, particularly on one thing: misinformation. That's what is killing us. People work so hard to make a dream come true, but some people don't like it. So all we are saying, protect us from misinformation, and we can do the rest. That's no problem for us. এর আগে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আতিথেয়তায় নিজের মুগ্ধতা প্রকাশ করেন। বলেন, রোহিঙ্গা সংকটে শরণার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তহবিল সংকট আছে জাতিসংঘের। We are facing a very dramatic financial crisis in relation to the support to the Rohingya community. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের রোহিঙ্গা সহায়তার বিষয়টি অবশ্যই প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের নাজুক সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানো উচিত বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সংস্কারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ।
4 দিনের সফরের তৃতীয় দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সেটি অবহেলার কোনো সুযোগ নেই। The world must not take this generosity for granted. রোহিঙ্গা শরণার্থীদের দায়িত্ব নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গুতেরেস। বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আগের চেয়ে কমে যাওয়ায় শরণার্থীদের ভোগান্তি ও মৃত্যু বেড়ে যাবে। রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ দীর্ঘস্থায়ী সমাধান খুঁজছে উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। Those sanctions not being possible, I think it's essential to increase the pressure of all the neighbors in relation to Myanmar in order to guarantee that fighting ends and that a way towards democracy is finally reestablished. শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন গুতেরেস। বলেন, ডক্টর ইউনূসের মতো একজন বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তাই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি। জানান, এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি। The leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. This is a pivotal moment for Bangladesh. I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. এরপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর খুব অর্থবহ ও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গাদের চাওয়ার সাথে একমত। জানান, বাংলাদেশকে টার্গেট করে অপতথ্য ছড়ানোর ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় জানিয়েছেন পূর্ণ সমর্থন। The Secretary General, with his gracious presence at Rohingya camp, expressed solidarity to the cravings of the Rohingyas, also expressed concern with the disinformation targeted against Bangladesh. His visit would more than counterweigh the misinformation and disinformation campaign and the attempts to destabilize Bangladesh. His assurance of support would help us in our successful reform process and our transition to democracy. যৌথ সংবাদ সম্মেলন শেষে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। সংস্কার এবং নির্বাচন কিভাবে হবে সেটি দেশের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে জনগণই তা নির্ধারণ করবে বলেও মনে করে সংস্থাটি। রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠকে এই মনোভাবের কথা জানান মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় কেবল নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুততম সময়ে সংসদ নির্বাচনের কথা বলেছে বিএনপি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে মৌলিক সংস্কার করার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতিসংঘ অফিস থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 12:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুর 1টার আগেই হোটেলে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। আসেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা। উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব সহ সংস্থাটির কর্মকর্তারা বসেন হেড টেবিলে। একপাশে রাজনীতিকরা, অন্য পাশে ছিলেন কমিশন সদস্যরা। চলমান সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবকে জানানো হয় কমিশনের তরফে। পরে তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করান এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ, সেটাই বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই গোলটেবিলেও বিচার, সংস্কার
ও নির্বাচন নিয়ে অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। তবে ঐক্যমত্য ছাড়া যে সংকট মোকাবেলা সম্ভব নয় সে কথাও তুলে ধরেন তারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, ডেমোক্রেসির ব্যাপারে, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী। গেল ১.৫ দশকে বাংলাদেশের মানবাধিকার ও সুশাসন সহ বিভিন্ন ইস্যুতে জনগণের পাশে থাকায় জাতিসংঘকে ধন্যবাদও জানান নেতারা। বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে। বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিট্টু শেখ। সে আসিয়ার বড় বোনের শ্বশুর। তার রিমান্ড শেষ হচ্ছে আগামীকাল, আর শুক্রবারই শেষ হয়েছে বাকি 3 আসামির রিমান্ড। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানায়নি পুলিশ। অন্যদিকে আসিয়ার পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 1 সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি সহ 4 জন গ্রেফতারের পর আদালতে নেওয়া হলে প্রধান আসামি হিট্টু শেখকে 7 দিন আর বাকি 3 জনকে পাঠানো হয় 5 দিনের রিমান্ডে। তাদের রিমান্ড শেষ হয় শুক্রবার, আর হিট্টু শেখের রিমান্ড শেষ হবে আগামীকাল। পুলিশ বলছে সবার রিমান্ড শেষ হলে জানা যাবে ঘটনার মোটিভ। আসিয়া ধর্ষণ মামলা খুব ভালোভাবে আমরা তদন্তের চেষ্টা করছি, কিন্তু আসামিদের মুভমেন্টের ব্যাপারে আমরা কোনো তথ্য দিতে পারছি না, কারণ মুভমেন্টের ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক আছে। এর জন্য আমরা চাচ্ছি একটু ওদের মুভমেন্টের বিষয়টা একটু গোপন রাখতে। এদিকে আসিয়ার মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য মাগুরায় আসেন জামায়াতে ইসলামীর আমির। প্রথমে যান কবরস্থানে, জিয়ারত শেষে যোগ দেন সংক্ষিপ্ত এক স্মরণ সভায়। যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি। 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, দেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। অপরাধের শাস্তি তাকে পেতে হবে, তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা। সভা শেষে জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে যান ডাক্তার শফিকুর রহমান, কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। তবে এ সময় বাড়িতে ছিলেন না নিহত আসিয়ার বাবা মা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো সাজ্জাদকে রাজধানীর একটি শপিং মল থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বসুন্ধরা শপিং মলে সাজ্জাদকে দেখতে তেজগাঁও থানার টহলরত পুলিশকে জানায় স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সবশেষ ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে বাজিত থানার ওসিকে পেটানোর হুমকি দেয় সাজ্জাদ। এর 2 দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুলিশের তরফ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়। সবশেষ 2024 সালের 21 অক্টোবর চাঁদগাঁও থানার অদূরপাড়া এলাকায় তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। আর ওই ঘটনায় চাঁদগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে। এছাড়াও চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে সাজ্জাদ জড়িত বলে দাবি পুলিশের। বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার ওয়াইফকে নিয়ে শপিং এ আছে। ওখান থেকে আমাদের একজনের সংবাদ দেয় মোবাইল ফোনে
এবং আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওখানে আমাদের দায়িত্বরত যে টহল ডিউটি সহায়তায় এই ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি। সে চট্টগ্রামের শিশু সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা চট্টগ্রামে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে একটি বই লিখেছেন। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামক বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, বইটিতে জুলাই গণঅভ্যুত্থানের নানান ঘটনা প্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহ জানা অজানা অনেক তথ্য মিলবে। এ সময় আরেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন, তারা যেন আরো কবছর দেশের নেতা হিসেবে থাকেন। আমি যাতে ভুলে না যাই, আরো ভবিষ্যতে সময় পেলে এটার পরবর্তী সংস্করণে হয়তো এই সময়রেখাগুলো ধরে ধরে আরো ডিটেইলগুলো লিখতে পারবো, আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও। সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে, এটা আমাদের সবার জন্য একটা সহায়ক হবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। ৭১ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাই নেতা ছিলা, আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। সংস্কারের ওসিলায় নির্বাচন বিলম্ব করতে নানান রকমের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সংস্কারের নামে যারা নির্বাচন বানচালে মাঠে নেমেছে তাদের সাথে দেশ ও মানুষের কোনো সম্পর্ক নেই। বলেন, নির্বাচন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এতে জনমনে সরকার নিয়ে অনাস্থা তৈরি হতে পারে। ভবিষ্যতে ইতিহাস রচিত হবে। সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির ৩ তারুণ্য নির্ভর সংগঠন, ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক ও ইউটিউবাররা অংশ নেন। এ সময় নেতারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। ঝুঁকিপূর্ণ সময়ে এই যে অবদান রেখেছেন সেটাকে আমরা আবারও স্মরণ করছি। ছাত্রদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা হাসিনা মুক্ত করতে পেরেছি, সে বাংলাদেশে কখনই আর গেড়ে বসতে পারবে না। বিগত ১৫ বছরে সাংবাদিকদের ত্যাগের কথা উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সমালোচনা করেন প্রধান উপদেষ্টার স্বল্প বা দীর্ঘমেয়াদী সংস্কার শেষে নির্বাচন দেওয়ার ফর্মুলা নিয়ে। স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদেশে বসে দেশ নিয়ে নানামুখী চক্রান্ত করছে ষড়যন্ত্রকারীরা। জনগণ 16 বছর যাবৎ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার। এই বিষয় নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়। ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির 31 দফা নিয়ে ধারাবাহিক কর্মশালায় অংশ নিয়ে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এখন নির্বাচন দিলে বললেই মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকারের ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো। দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। এছাড়া মিরপুর সহ রাজধানীর কয়েকটি এলাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের ঘোষণায় ক্যাম্পগুলোতে যেন ঈদের আনন্দ। যদিও রাখাইন রাজ্যে এখনও গণহত্যা চালাচ্ছে আরাকান আর্মি, প্রায় প্রতিদিনই শত শত নতুন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। এর মাঝেই ডক্টর ইউনূস এবং গুতেরেসের ঘোষণা নিজ দেশে ফেরার রোডম্যাপ হিসেবে দেখছেন রোহিঙ্গারা। কক্সবাজার থেকে এহসান আল কুতুবিকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার।
মিয়ানমার থেকে 2 মাস আগে বাংলাদেশে আশ্রয় নেন মোহাম্মদুল্লাহ। মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালানোর সময় ভাগ্যক্রমে বেঁচে যায় কিছু এলাকা। এখন সেসব এলাকায় গণহত্যা নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি। রাখাইনের বুথিডংয়ে মোহাম্মদুল্লাহর ঘর জ্বালিয়ে দেওয়ার পর পরিবার সহ চলে আসেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। আরাকান আর্মি আমার 4খানার দোকান আগুনে পুড়িয়ে দেয়, আমার বসত বাড়িও পুড়িয়ে ছারখার করে দেয়। কোনো মালামাল আমি বের করতে পারিনি। 2 বছর হতে চলল রাখাইনের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি। থেমে নেই রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, ঘরবাড়ি পোড়ানো। এমনকি রোহিঙ্গাদের বাঙালি মুসলিম সন্ত্রাসী উল্লেখ করে রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। 1.5 বছরে 6000 রোহিঙ্গা হত্যা ও 3 লক্ষাধিক রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের অধিকাংশই চলে এসেছে বাংলাদেশে। এমন বাস্তবতায় কক্সবাজারে লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। শুনিয়ে গেলেন আশার বাণী। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদাদারির খবরের কাছে তাইয়ারে অনেক তার সম্বর্ধনা দেন। যাই বাড়ি ফিরে আসছি। এই কথা শোনার পর যেন বাঁধ ভাঙা আনন্দের জোয়ার নেমেছে রোহিঙ্গাদের ক্যাম্পে ক্যাম্পে। 8 বছর পর আমার খুবই ভালো লাগছে। তার মতো নোবেল বিজয়ী যখন সামনের বছর রোজার ঈদের আগে ফেরানোর কথা বলেন, নিশ্চয়ই কোনো রোডম্যাপ হয়েছে। যদি ফিরতে পারি শুরুতে গিয়েই পরিবারের কবর জিয়ারত করব। আল্লাহ পাক প্রধান উপদেষ্টার এই কথা কবুল করুন। সরকারি হিসেব বলছে গত 7 মাসে বাংলাদেশে প্রায় 80,000 রোহিঙ্গা এসেছে, কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও বেশি। আরাকান আর্মির উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানো গেলে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু করা যাবে বলে মনে করে প্রত্যাবাসন বিষয়ক কমিশন। তার এখানে ইফতার করাটি এক ধরনের সলিডারিটি এবং এর মাধ্যমে রোহিঙ্গারা মনোবল ফিরে পাবে এবং আমরা আশা করছি এই মনোবল এবং কনফিডেন্স ফিরে পেলে তারা নিশ্চয়ই তাদের দেশে ফেরত যাওয়ার ব্যাপারে উৎসাহিত হবে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা না গেলে সামনে আরও সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার কথা ভাবছে দাতা সংস্থাগুলো। এতে সামনে সংকট আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। একদিন 2 দিন বা 1-2 মাস করতে করতে 8 বছর হয়ে গেল গণহত্যা বা অত্যাচারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে। সংখ্যাটাও 1-2 লাখ করতে করতে এখন 13 লাখে এসে ঠেকেছে। লক্ষ লক্ষ এই রোহিঙ্গা জনগোষ্ঠীর অপেক্ষা যেন ফুরোচ্ছে না কবে ফিরবে নিজের মাতৃভূমি মিয়ানমারে। সবশেষ প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের ওই কথার উপর ভিত্তি করে তাদের মনের মধ্যে একটু হলেও আশার ফুল জেগেছে, ফিরতে পারবেন মিয়ানমারে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, জামতলী রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘ মহাসচিবের সহায়তা চেয়েছেন তরুণ নেতারা। মহাসচিব গুতেরেস এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় জাতিসংঘ মহাসচিব পর্তুগালের গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বৈঠক শেষে তরুণ প্রতিনিধিরা জানান, গত 15 বছরের বিভিন্ন সমস্যা অ্যান্তোনিও গুতেরেসকে জানানো হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং বিচারের উপর জোর দেওয়া হয়। জাতিসংঘের মহাসচিব জানান, আইসিসি-ভুক্ত রাষ্ট্র হিসেবে সদস্য দেশগুলো শেখ হাসিনার বিচারের ব্যাপারে ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক ঐক্যমত্য হলে নতুন সংবিধান প্রণয়নের সমস্যা দেখছেন না জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 সদস্য ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদার। তাদের মতে এক্ষেত্রে গণপরিষদ গঠনেও সমস্যা নেই। নির্বাচিত জাতীয় সংসদ ও গণপরিষদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে একসাথে কাজ করতে পারে। লাভলি বিথি রিপোর্টে বিস্তারিত। গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংশোধনের বিষয়টি নতুন করে সামনে আসে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য পুরো সংবিধানেরই পরিবর্তন চান। তাদের দাবি নতুন সংবিধান প্রণয়ন। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন বিদ্যমান সংবিধানে নানা ধারা সংশোধন ও বাতিলের সুপারিশ করেছে, তবে এনসিপির দাবির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলছেন, নতুন সংবিধান প্রণয়ন বা পুনর্লিখনেও সমস্যা দেখছেন না। কমিশনের প্রস্তাবগুলো গৃহীত হয় তাহলে কিন্তু এটা প্রায় পুনর্লিখনই বলতে হবে, যে পুনর্লিখনই হবে। পুনর্লিখন, নতুন করে সংবিধান প্রণয়ন সবকিছু বাদ দেওয়া হয়তো পুরানো সংবিধানের কিছু কিছু জিনিসটা আসবে। সংবিধান নতুন করে লেখা এই অভিজ্ঞতা
বা এই দাবি একেবারে অবাস্তব কিছু নয়। প্রতি বছরই এরকম বিভিন্ন দেশে এটা হচ্ছে। কারণ মনে রাখবেন, সংবিধান কোনো অবস্থাতেই কোনো সেক্রেট ডকুমেন্ট নয়, এটা নাগরিকদের আকাঙ্ক্ষার রাজনৈতিক দলিল। তবে নতুন সংবিধান প্রণয়ন কিংবা পুনর্লিখন যাই হোক, এর বৈধতা কিভাবে পাবে? বিপ্লবের পর 5 আগস্ট থেকে বিলুপ্ত সংসদ, আবার জনগণের প্রতিনিধি ছাড়া গণপরিষদও গঠন সম্ভব না। এই অবস্থায় সংস্কার প্রস্তাবের বৈধতা কিভাবে হবে? এটা খুব অসম্ভব কিছু নয়। গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে থাকলে সেই সংসদ গণপরিষদের কাজ কিছুটা করবে, আবার পাশাপাশি দেশ শাসন করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন তারা এটা জনগণের কাছে যাবেন, তাদের দায়িত্ব হচ্ছে বোঝানো যে তারা গণপরিষদের কীরকম আকার চান। আগামী নির্বাচনটা হতে পারে যে এটা শুধু গণপরিষদ, এটার কাজ হবে মূলত সংবিধান সম্পর্কে সাংবিধানিক পরিবর্তন। গণপরিষদের কাজ শেষ হওয়ার পরে তারপরে গণপরিষদ ভেঙে গিয়ে একটা সংসদ নির্বাচন হতে পারে, এরকম একটা। কিংবা তারা আগে থেকে ঘোষণা, তাদের ঐক্যমত্য হইতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা গণপরিষদের ভূমিকা পালন করবে, তারপরে তারা সংসদ হিসাবে কাজ করবে নতুন করে ভোট না করেই। গণপরিষদ ও জাতীয় সংসদ একসাথে কাজ করলে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণমূলক হতে পারে বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের 2 সদস্যই। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য চান তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি সুজন নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। রাতে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে নগরীর ধান গবেষণা এলাকায় গণপিটুনির শিকার হয় ওই যুবক। পুলিশ জানায়, নিহত সুজনের বিরুদ্ধে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা করেন ওই শিশুর মা। এরপর থেকেই পলাতক ছিল সুজন। পরে তাকে আটক করে গাছের সাথে বেঁধে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজনের। তবে তার পরিবারের দাবি, মাদক ব্যবসা নিয়ে সুজনের সাথে বিরোধ ছিল স্থানীয় কয়েকজনের। তারাই ধর্ষণ নাটক সাজিয়ে সুজনকে গণপিটুনিতে হত্যা করেছে। নীলফামারীতে 7 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে 65 বছরের এক বৃদ্ধকে এবার গ্রেপ্তার করল পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, গত 11 মার্চ দুপুরে সদর উপজেলার পাটোয়ারি পাড়া গ্রামের শিশুটিকে পেঁপে দেওয়ার কথা বলে নিজের মেয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক। নির্যাতনের শিকার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে গতকাল বিষয়টি জানাজানি হয়। তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। পরে রাতে স্থানীয়রা অভিযুক্ত আবু বক্করকে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে রাতভর আটকে রেখে সকালে পুলিশে দেয়া হয়। থানায় মামলা করেছে মেয়েটির মামা। অন্যদিকে ভোলায় 4র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শিশুটির পরিবার জানায়, চরফ্যাশন উপজেলার একটি বেসরকারি মাদ্রাসায় পড়তো শিশুটি। শুক্রবার তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় সে। মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে মসজিদের 3য় তলায় নিয়ে মুখ বেঁধে বলাৎকার করে। অন্য একটি শিশু সেখানে গেলে পালিয়ে যায় যুবক। পরে আশপাশের লোকজন শিশুটির পরিবারকে খবর দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মোবাইল অ্যাপসের মাধ্যমে নারী যাত্রীদের হেনস্থা বা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ প্রাথমিক তথ্য বা এফআইআর হিসেবে আমলে নেবে থানা পুলিশ। সকালে কারওয়ান বাজার এলাকায় একটি মিলনায়তনে নারী যাত্রীদের সুরক্ষায় তৈরি অ্যাপস হেল্পের আনুষ্ঠানিক যাত্রায় একথা জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। গণপরিবহনে নারী হেনস্থার অভিযোগ দীর্ঘদিনের। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এর কিছু কিছু আলোচনায় আসলেও বেশিরভাগই রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হিসেবে বাস্তবে এমন হেনস্থা বা নির্যাতনের ঘটনা অনেক বেশি। খোদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতনের ঘটনাগুলো আইনের খাতায় ওঠে না। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। পুলিশ বলছে, বেশিরভাগ হেনস্থা, পাশবিক নির্যাতনের মতো ঘটনায় সহায়তা পান না ভিকটিম। কিন্তু কেন? এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। এরূপ ঘটনার সংখ্যা বহু অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। অনেক ক্ষেত্রে ওই যে আমি বললাম, এগুলো তো আনরিপোর্টেড থাকে, গোপন করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস
আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব, মামলা রুজু করে ফেলাবো পুলিশ বাদী হয়েই। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অ্যাপ চালু করল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুরো ঢাকাকে আনা হবে এমন অ্যাপসের আওতায়। পাবলিক ট্রান্সপোর্টেশন যেসব নারীরা নিয়মিত চলাফেরা করে তারা বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তার ভিতরে 46% হলো ডাইরেক্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। গণপরিষদটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ ভালনারেবল স্থান হয়ে গেছে মহিলাদের জন্য, রাস্তাঘাটে যাতায়াত সবকিছুর জন্য। ধন্যবাদ জানাই মাননীয় কমিশনারকে যে তিনি বলেছেন যে আমাদের অ্যাপসের মাধ্যমে থানায় ইনফরমেশনটা যা মাত্র এটা এফআইআর হিসেবে গণ্য হবে। এটা অনেক অনেক বড় একটা আমাদের জন্য, আমি বলবো যে অনেক বড় ধরনের একটা হেল্প হবে। বেসরকারি সংস্থা সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় অ্যাপসটি প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে যাত্রাবাড়ি থেকে বসিলা পর্যন্ত কার্যকর হবে। মোবাইল হ্যান্ডসেটে হেল্প নামক অ্যাপটি ডাউনলোডের মাধ্যমে যুক্ত হতে পারবেন নতুন সেবায়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সমাজ পরিবর্তনে ইসলামী সাহিত্য দিক নির্দেশনার কাজ করে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশনস আয়োজিত মোড়ক উন্মোচন এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কোরআন এবং হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে ধর্ম উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আমাদের পরিবার ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে। বলেন, বর্তমান কওমি ওলামা কেরামরা অনুবাদ সাহিত্য অবদান রেখে চলেছেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হবে। এ সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি। এই জন্য আমি গৌরববোধ করি যেটা কোরআনের তাফসীরের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমি আশা করি এটা বাংলার মানুষের ঘরে ঘরে যাবে এবং কোরআনের আলোক এটা সমাজ নির্মাণের আমরা যারা স্বপ্ন দেখি, আমাদের আকাঙ্ক্ষা পূরণে, আমাদের অভিপ্রায় পূরণে এই তাফসীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় ওই হাসপাতালের মেডিকেল অফিসার তানভীর মাহমুদ তৌহিদকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আধুনিক মেডিকেলের সাবেক সভাপতি ডাক্তার রোকনুজ্জামান রুবেল বলেন, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একটি ট্রাস্ট। এর অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালিত হয়। জুলাই আন্দোলনের আগে ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন সাবেক কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গ্রেপ্তার হন। নরসিংদীতে 7 শতাধিক হতদরিদ্র এবং মাদ্রাসা ছাত্রের মধ্যে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন রায়পুরা পূর্বাচল স্বেচ্ছাসেবী ফোরাম এবং দারিদ্র্যের হোটেল। বিকেলে রায়পুরা দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সামাজিক সংগঠন দুটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রমজানের শুরু থেকেই জেলার বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করে আসছে সামাজিক সংগঠনগুলো। গত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের প্রভাব খাটিয়ে দখল করা মসজিদের সম্পত্তি ফেরত দেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন মুসল্লিরা। নগরীর হালি শহরে ধোপাপাড়ায় মধ্যম রামপুর নুরানি জামে মসজিদের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার প্রভাব খাটিয়ে তাদের অনুসারীরা এই মসজিদের সম্পত্তি দখলে নেন। ওয়াকফ করা এসব সম্পত্তি অবিলম্বে মসজিদ কমিটিকে হস্তান্তরের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। জানাবো প্রবাসের কিছু খবর। সংযুক্ত আরব আমিরাতে বনানজা রেস্টুরেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে বনানজা রেস্টুরেন্টে ইফতার মাহফিলের এই আয়োজন করা হয়। রেস্টুরেন্টের মালিকপক্ষ ফারুক রেজা এবং মাসুদের নিমন্ত্রণে এসএসসি 98 ব্যাচের প্রবাসী বন্ধুরা এই আয়োজনে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল মনির, মিন্টু, ফয়সাল, পাভেল, রাজীব, মনসুর সহ অন্যান্য বন্ধু এবং তাদের পরিবারের সদস্যরা। বহুদিন পর বন্ধুরা মিলে একত্রে ইফতার করতে পেরে আনন্দিত তারা। বনানজার দেশীয় খাবারের স্বাদ এবং পরিবেশনার প্রশংসাও করেন অতিথিরা। 98 এবং এইচএসসি 2000 এর যে ব্যাচের একটা বড় গ্রুপ আমরা দুবাইতে থাকি, তারা বিভিন্ন সময় একত্রিত হই বিভিন্ন আনন্দ উৎসব করার জন্য। তো আরেকটা আনন্দ সংবাদ হচ্ছে, আমাদের এই ব্যাচের মধ্যে আমাদের 3 জন বন্ধু উদ্যোক্তা হয়ে একটা রেস্টুরেন্ট দিয়েছে বনানজা। অনেকে এটার অলরেডি নাম জানেন। গত 2 বছর ধরে খুব চমৎকার খাবার তারা পরিবেশন করে যাচ্ছে দুবাইতে। তা আমাদের এই আজকে বন্ধুদের এই চমৎকার রেস্টুরেন্টে চমৎকার খাবারের ভিতর দিয়ে আমরা খাবারের আয়োজনের মাধ্যমে আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করেছিলাম। ইফতার ও সেহরির আয়োজন এখানে আছে।
আশা করি সবাই এখানে আসবেন, বাংলাদেশি স্বাদ গ্রহণ করবেন, বাংলার এখানে গন্ধ পাবেন, এটাই আশা করি। এবং এখানের পরিবেশটা অনেক মনোরম। আমরা সবাই একসাথে অনেক এনজয় করলাম, অনেক মজা লাগলো। খাবার আইটেমগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল, আমি সত্যিই অনেক এনজয় করেছি। 2 বছর ধরে আমাদের বাংলাদেশকে সেবা দিয়ে আসছে। এখানে অবশিষ্ট হচ্ছে তাদের ওমেন ওয়েটার আছে, ম্যান ওয়েটার আছে, পার্কিং আছে, বাহিরে ভিতরে গ্রাউন্ড ফ্লোরে বসার ব্যবস্থা আছে। আপনারা সবাই আসবেন, বাংলাদেশের একটা মিনি বাংলাদেশ। ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর ইতালির শহর ভেনিসের মেস্ট্রে ভিয়া পিয়াভেতে অনুষ্ঠান আয়োজন করে সাংবাদিক সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি SKMD জাকির হোসেন সুমন, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমান। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা আমিনুল হাজারি, সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জুম্মান অনিক সহ বেশ কিছু নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন ভেনিস বিএনপি, আওয়ামী লীগ, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আমন্ত্রিতরা তাদের বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে প্রবাসী বাংলাদেশিদের একসাথে থাকার আহ্বান জানান। মালয়েশিয়ার বয়লার মেশিনে পড়ে দগ্ধ হয়ে বাংলাদেশে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির তাম্পিন জেলার গেমাস এলাকায় একটি কাঠের কারখানায় কাজ করতেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় জরুরি বিভাগে যোগাযোগ করা হয়। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের 10 জন সদস্য। আগুন নেভানোর পর উদ্ধার করা হয় ব্যক্তিকে। জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, বয়লার মেশিনটির গভীরতা প্রায় 10 ফুট। ভেতরের উচ্চ তাপমাত্রার কারণে শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয় ওই ব্যক্তির। উদ্ধারের পর 39 বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিককে মৃত ঘোষণা করা হয়। নিহতের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। শীঘ্রই শুরু হবে তদন্ত। প্যারিসে 6ষ্ঠ গ্লোবাল উইমেন কনফারেন্সে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছেন ব্রিটিশ বাংলাদেশের চিকিৎসক, সংবাদ পাঠক এবং কলামিস্ট ডাক্তার জাকি রিজওয়ানা আনোয়ার। আন্তর্জাতিক নারী দিবস এবং উইমেন হিস্ট্রি মান্থ উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমাগম ঘটে। আর সেই কনফারেন্সে ডাক্তার জাকি মন্তব্য করেন, কয়েক দশকে নারীদের অগ্রগতি হলেও কর্মক্ষেত্রে তার প্রতিফলন হয়নি। উপরের দিকের পদে নারীদের সংখ্যা, তাদের শিক্ষা গ্রহণের অনুপাত বাড়েনি। আরও দাবি করেন, শ্রমবাজারে যোগ দেওয়ার 10 বছরের মাথায় পুরুষদের চাইতে 5 গুণ বেশি নারী তাদের ক্যারিয়ারে জব ধরে রাখতে পারে না। দেশের জনশক্তি সবার মেধা কাজে লাগাতে কর্মক্ষেত্রে নারীর চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের তাগিদ দেন এই ব্রিটিশ বাংলাদেশি। লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠান হয়, যাতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী। সিনিয়র সাংবাদিক এবং ক্লাব সভাপতি শাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হজরত আলী খান। সিনিয়র সাংবাদিক এবং ক্লাব মেম্বার তৌহিদুল করিম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের চেয়ারম্যান রহিমা রহমান, একই কাউন্সিলের হুইপ ইনাম আহমেদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিত সহ অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কিং কাউন্সিলের মেয়র মঈন কাদরি, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মহসিন রেজা এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক সহ আরও অনেকে। প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিলে চলবে না, তাদের নাগরিকের ফুল অধিকার, ফুল রাইট দিতে হবে। ৭১ আসলে আমাদের অশ্রু নিয়েছে, শ্বেত নিয়েছে, রক্ত নিয়েছে, কিন্তু একই সঙ্গে ৭১ আমাদের একত্র দাঁড়াবার ভিত্তি দিয়েছে, স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে। আমাদের বাঙালি নিয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এদেশে রয়েছে তারাও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশ আমাদের কত প্রাণের প্রিয়। সেই বাংলাদেশকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। যুক্তরাজ্যে বাংলাদেশিদের যে সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে, এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হবে এবং আমাদের সবার জন্য এই সংগঠন কাজ করবে। দোল উৎসবে বর্ণিল ছিল শাঁখারী বাজার। রঙের এই উৎসবে ছিল না বয়সের কোনো সীমারেখা। শিশু থেকে বুড়ো সবাই মাতেন রং খেলায়। জনসমাগম কম থাকলেও আনন্দে ছিল না ঘাটতি। সবার প্রত্যাশা, হিংসা হানাহানি দূর করে দেশবাসীর মনে রং ছড়াবে এই উৎসব। বর্ণচ্ছটায় রাঙিয়ে উঠবে পৃথিবী, এ বিশ্বাসে মাতোয়ারা পুরো শাঁখারী বাজার। দোল উৎসব বলে কথা। রং ছড়ায় যারা মাতোয়ারা তাদের বেশিরভাগই শিশু।
পরস্পরকে রাঙিয়ে দিতে কেউ ছুটছিল কালার বল, কেউ বা পিচকারি, কারো হাতে আর কালার মেশিন গান। কারো পছন্দ আবির, তো কারো বালতি বোঝাই গোলানো রং। পোশাক বাঁচাতে অনেকেই নামেনি রাস্তায়, কিন্তু বাড়ির ছাদ থেকেই উপভোগ করেন পুরো আনন্দ। আমাদের হোলি উৎসবটা 2 দিনের হয়, গতকালকে ছিল একটা, আজকে হলো রঙের সাথে পানি মিক্স করে রং খেলানো হয়। কতক্ষণ খেলবা? 5 ঘন্টা রং খেলবা। অন্যবারের তুলনায় শাঁখারী বাজারে এবছর মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম, তবে উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা। সবাই খুবই আমাদের তো ইনক্লুড করছে এখানে। ফর এক্সাম্পল ইউ সি মাই কালারস এভরিওয়্যার এন্ড ইউ অলসো। রং ছোড়াছড়ির সাথে ছিল গান আর নাচ, যা হোলি উৎসবকে দেয় বাড়তি মাত্রা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত বলে উল্লেখ করেন তিনি। ইব্রাহিম রাসুলকে বর্ণবাদী আখ্যাও দেন। রুবিওর অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পকে রাসুল ঘৃণা করেন। ওয়াশিংটনের সিদ্ধান্তকে দুঃখজনক আখ্যা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে ট্রাম্প প্রশাসনকে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানানো হয়। এই ছিল আমাদের যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।